দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। আজকের বিষয়টি বলেই দিচ্ছি, রাজনীতিতে হাঙ্কি পাঙ্কি, ঘি ওঠাবে কে? কারণ এই শব্দটি এখন বাজারে চাউর হয়ে গেছে। সোজা আঙুলে ঘি ওঠে না, নো হাঙ্কি পাঙ্কি। আরও অনেক কথা রয়েছে। আবার ট্যাবলেট খাওয়ার সময় পাওয়া যাবে না, সেই কথাও আমরা রাজনীতিতে শুনছি। আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি চিন্তক, আমি তাকে রাষ্ট্রচিন্তকই বলি, ফরহাদ মজহার। তার সঙ্গে আমরা কথা বলবো। আপনাকে আমন্ত্রণ, ফ্যাক্ট চেকে কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদের। অবশ্যই আমরা আপনার সঙ্গে আলোচনা শুরু করব। তার আগে একটু কথা বলে নিই যে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল 3 নভেম্বর এবং ওই দিনই ডক্টর আসিফ নজরুল বৈঠক করে ব্রিফিং করে বলেছেন যে এই যে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে, সমঝোতার দায়িত্ব, জুলাই সনদ, গণভোট, জাতীয় নির্বাচন, এগুলো নিয়ে রাজনৈতিক দলকেই একটা সমঝোতায় আসতে হবে, ঐক্যমতে আসতে হবে। অর্থাৎ সরকার এই বাংলাদেশে প্রথম রাজনৈতিক দলগুলোকে আলটিমেটাম দিল। আর কালকে হচ্ছে 7 তারিখ, কালকে হচ্ছে তার শেষ দিন। তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো তার একটু আঁচ আমরা কিন্তু রাজনীতিতে পাচ্ছি, যে সমঝোতা না হাঙ্কি পাঙ্কি। যদি দুটি ভিডিও আমরা দেখি, তারপরে আপনার সঙ্গে আলোচনায় যাব। যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। এই জন্য নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? যে আমরা প্রকৃতির মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে, সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। 71 সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। দুটো বিষয় একটু আপনাকে আমি সামারি করে দিতে চাই। আপনি ল্যাঙ্গুয়েজ দেখবেন একটি, ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে, নো হাঙ্কি পাঙ্কি। আর বিএনপির আর এক নেতার ল্যাঙ্গুয়েজটা দেখেন, যে বিএনপি মাঠে নামলে ট্যাবলেট খাওয়ার সময় পাবেন না। রাজনীতির এই পরিণতি কেন 5ই আগস্টের পরে? সরাসরি প্রশ্ন আপনার কাছে। না, প্রথমত হলো এটাতে এগুলো এটা তো রাজনৈতিক দল নয়। আমি তো প্রথম থেকে বলেছি যে লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেশন যারা, এবং এদেরকে দিয়ে তো আপনি রাজনৈতিক দল বলছেন। আপনি তো জনগণকে তো আপনি সুযোগ দেননি যে রাজনৈতিক দলের ডেফিনেশনটা কী হবে, কাদেরকে তার রাজনৈতিক দল বলবে। আপনি তো গণঅভ্যুত্থানের পরে তো প্রথম কাজ করার কথা ছিল আমাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। কারণ গঠনতন্ত্র প্রণয়ন করলেই কিন্তু আমরা বুঝতাম যে এইগুলো রাজনৈতিক দল নাকি লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ। কারণ আপনি যদি এই ভাষাগুলো ব্যবহার করেন, এটা তো অলরেডি ইনস্টেবিলিটির ভাষা। আপনি যদি কিন্তু একদিন কিন্তু কী যুক্তি দেওয়া হচ্ছে যে এই নির্বাচন লাগবে, নাহলে আমাদের স্টেবিলিটি আসবে না। কিন্তু ইনস্টেবিলিটি তো এরাই তৈরি করে। তো আপনি এখন যদি এদিকে বিচার করেন, তাহলে এই পুরো ঘটনার জন্য দায়ী কিন্তু ডক্টর ইউনূস। কারণ আপনি ডক্টর ইউনূসকে নিয়ে এসছেন এবং তিনি কিন্তু গণ অভ্যুত্থানের তিনি কিন্তু প্রতিনিধি। তো গণ অভ্যুত্থান কি জামাত ইসলামী করেছে, বিএনপি করেছে, নাকি জনগণ করেছে? তো আপনি জনগণকে বাদ দিয়ে, সম্পূর্ণ জনগণকে বাদ দিয়ে আপনি রাজনৈতিক দলের কাছে সমস্ত গণ অভ্যুত্থানের ব্যাপারটা আপনি তুলে দিয়েছেন। কী করেছেন? প্রথম আপনি এই শেখ হাসিনার সংবিধানটা রাখলেন, রেখে বললেন যে এটাই আপনাকে মেনে নিতে হবে। গণ অভ্যুত্থান হলো, নতুন কোনো গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারলেন না। এবং এরপরে আপনি জনগণের সঙ্গে কোনো কথা বলার, কোনো প্রকার ফোরাম তৈরি করার কোনো চেষ্টা না করে আপনি এই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে আপনি কী করলেন? আপনি বলেন যে আপনি একটা জাতীয় ঐক্যমত্য করবেন। আরে ভাই, গণ ঐক্য তো ছিলই, আমাদের মধ্যে তো একটা জাতীয় ঐক্যমত্য তো ছিলই। সে ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে। ফলে মূলত জাতীয় ঐক্যমত, বা যেটাকে আমি গণ ঐক্য বলি, জাতীয় ঐক্যমতকে ধ্বংস করার জন্যই আপনি এই তথাকথিত জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করছেন। কাদেরকে নিয়ে করলেন? এরা কেউ কিন্তু গণ অভ্যুত্থান লোক নয়। এদিকে বিদেশ থেকে ধরে ধরে আনলেন আপনি। এদের মধ্যে কারা ছিল গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত? আমাকে বলেন, একজন ব্যক্তিকে বলেন যারা বিভিন্ন কমিশনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা কোনো না কোনোভাবে এর শেখ হাসিনার আমলে, আমাদের ফ্যাসিস্ট সরকার আমলে এদের সত্যিকার অর্থে একটা ইতিবাচক গণমুখী একটা ভূমিকা ছিল।
তাহলে তো এই পরিস্থিতি এরকমই হবে। এবং 8 তারিখে তো আমি বলেছি, প্রথম 8 তারিখে বলেছি যে বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। আপনি 5 তারিখে আপনি গণঅভ্যুত্থান হয়েছে, আর 8 তারিখে আপনি একটা প্রতিবিপ্লব ঘটিয়ে ফেলেছেন। এবং এসেনশিয়ালি যেটা ঘটেছে যে একটা রেজিম চেঞ্জ, যেটা আপনার জেফ্রি স্যাক্স বলেছে, আসলে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আপনি একটা রেজিম চেঞ্জ করেছেন। তো এখন আর হাহাকার করে লাভ আছে নাকি? এখন তো হাহাকার কোনো লাভ নাই। এখন জনগণকে ঠিক করতে হবে তারা আগামী দিনে যে দুর্দশার মধ্যে পতিত হতে যাচ্ছে, এই দুর্দশা থেকে তারা কি করে বাঁচবে, কারণ তারাই তো এদেরকে এই রাজনৈতিক মঞ্চে এনে হাজির করেছে। আপনি 8 তারিখে প্রতি বিপ্লব বলছিলেন, যদি ব্যাখ্যা করতেন। প্রতি- 5 তারিখে শেখ হাসিনার 5 তারিখে সরকারের হলো পতন, 8 তারিখে প্রতি বিপ্লব। 5 তারিখে গণঅভ্যুত্থান নয়। গণঅভ্যুত্থান মানে এটা প্রত্যক্ষভাবে জনগণ যে সর্বময় ক্ষমতার অধিকারী, এটা তারা প্রমাণ করে দিয়েছে যে বিদ্যমান ব্যবস্থাটা আর চলবে না, এখন নতুন ব্যবস্থা দরকার। এবং নতুন ব্যবস্থা দরকার মানেটা হলো এটাকে রাজনৈতিক পরিভাষা বা আইনি পরিভাষা বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে জনগণ তাদের যে গাঠনিক ক্ষমতাটা এটা তারা প্রদর্শন করেছে। সে প্রদর্শন করার পর উচিত ছিল এই গাঠনিক ক্ষমতার ভিত্তিতে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা, যার পরিণতি হতো একটা গণপরিষদ নির্বাচন। মানে জনগণের কাছে যাওয়া উচিত ছিল। ডক্টর ইউনূসের উচিত ছিল জেলা জেলা যাওয়া, গিয়ে তিনি জনগণকে বলতেন যে এই তো গণঅভ্যুত্থান হয়েছে, আপনারা করেছেন, এখন আপনারা কি চান, আসুন আপনারা জেলা পরিষদে আসুন বা উপজেলা পরিষদে আসুন, এসে বলুন। সেখানে রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু জনগণ রাজনৈতিক দলকে আপনি বিচ্ছিন্ন কেন করলেন? আপনি জনগণকে আলাদা করে ফেললেন রাজনৈতিক দল থেকে, জনগণকে বাদ দিলেন রাজনীতি থেকে, আর তথাকথিত লুটিয়া মাফিয়ার সঙ্গে বসে আপনি বাংলাদেশের সমস্যার সমাধান করবেন? এটা কি তামাশা? এটাকে আমি তামাশা করেছেন? এতগুলো লোক যে মারা গেছে এই জন্য? তাহলে প্রফেসর ইউনূস এটা করলেন কেন? সেটা আপনি উনাকে জিজ্ঞাসা করেন। উনি যদি এখানে থাকতেন উনাকে জিজ্ঞাসা করেন। আমি তো জিজ্ঞেস করছি না কেন উনি কেন করলেন এটা। উনি কি দেখেছেন এই পর্যন্ত, বা সাংবাদিকদের নিয়েও তিনি কি কথা বলেছেন? আচ্ছা, আপনার তো জনগণের অংশ, আপনারা বলুন সমস্যাটা কি, আলোচনা করেছে? তিনি এখানকে কৃষকদেরকে নিয়ে কোনো আলোচনা করেছে? উনি এখানে মেয়েদের যেই আপনার এই সংগঠন তাদের নিয়ে আলোচনা করেছে? আপনি শ্রমিকদেরকে নিয়ে কোনো আলোচনা করেছে? উনি কাউকে নিয়ে আলোচনা করেননি। উনি আলোচনা করেছেন ওই যেটা আমি বললাম, এই রাজনৈতিক দলগুলো যাদের সত্যিকারের তারা আদৌ পলিটিক্যাল পার্টি কেনা, তাদের যারা নিজেরা নির্বাচন করে না রে ভাই, যাদের নিজেদের দল কোনো নির্বাচন করে না, তারা নির্বাচন নিয়ে তারা সামনে চলে আসছে। তাহলে এই যে আপনি দেশের জনগণের সঙ্গে এত বড় আপনি একটা ক্ষতি করে দিলেন এত বড় গণঅভ্যুত্থানের পরে, এর পরিণতিটা কী হবে আমাকে বুঝিয়ে বলুন তো। এটাকে ছোটোখাটো পরিণতি হবে। আপনি এরপরে নির্বাচন দিতে চাইছেন, নির্বাচন করবার কোনো ক্ষমতা কি আপনি মনে করেন সেনাবাহিনীর আছে? নির্বাচন করে দেওয়ার কোনো ক্ষমতা কি আপনার পুলিশের আছে? আচ্ছা, আমি নির্বাচনের জায়গায় যাচ্ছি, আপনি তো একটা অবৈধ সরকার, কারণ এই সংবিধানের মধ্যে এরকম কোনো সরকার নাই। আপনাকে রিট্রোঅ্যাক্টিভলি, যেহেতু আপনি সংবিধানের মধ্যে আসিফ নজরুল ঢুকিয়ে দিয়েছে, এটা এখন আসিফ নজরুলকে কিন্তু এটা যে করে হোক না কেন আগামী যে সংসদ নির্বাচন হবে সেখানে তাকে এই 2/3 ভোটে পাশ করে আনতে হবে যে ডক্টর ইউনূসের সরকারটা বৈধ সরকার। তাহলে আসিফ নজরুল ঢুকিয়ে দিয়েছে আপনি বলছেন কেন? উনি কি আইন বিশেষজ্ঞ না? আইন বিশেষজ্ঞ। তিনি পরামর্শ দেন না তো? তিনি তো পরামর্শ দেবেন, তিনি তো আইনের লোক। আমি যদি সে জায়গায় আমি থাকতাম তাহলে আমি ডেফিনেটলি ওয়াকারের সাহেবকে বলতাম যে না, আপনার সঙ্গে তো আমার কিছু করার নেই, সেনাবাহিনীর সঙ্গে তো আমার কোনো কিছু আলোচনা করার। সেনাবাহিনী কী করে আপনাকে বঙ্গভবনের লোক ডাকে? সেনাবাহিনীকে থাকবে, সেনাবাহিনী ডেফিনেটলি জনগণের অংশ। সেনাবাহিনী সৈনিকেরা তারা যেহেতু গুলি করে নাই, ফলে স্বভাবতই সেনাবাহিনী এই পুরো গণঅভ্যুত্থানে তারা একটা স্টেক হোল্ডার, তারা কিন্তু এটার অংশ, ছাত্র জনতার সৈনিক মিলে করেছেন। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবের সেনা প্রতিষ্ঠান ডেকে নিয়ে এসে আপনাকে বলতেছে যে শেখ হাসিনার সংবিধানে শপথ নেন, এইভাবে আপনি সরকার গঠন করুন। তার সেক্ষেত্রে তো পরামর্শ কে দিচ্ছে? পরামর্শ আসিফ নজরুল দিচ্ছে। আর তো কোনো যুক্তি নেই, তিনি তো আইনের লোক, তিনি বলতে এটা হতে পারে না, এটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো সংবিধানটা আপনি চাপিয়ে দিতে পারেন না, যে সংবিধানের মধ্যে এরকম সরকার গঠনের কোনো রকম নিয়মই নেই। নাম্বার 1। নাম্বার 2, আপনি দাবি করছেন যে আপনি আদালতের কাছ থেকে আপনি কি রেফারেন্স কই রেফারেন্সটা আমি দেখতে চাই। রেফারেন্সে কারা স্বাক্ষর করেছে, কারা সে রেফারেন্সের মধ্যে মত দিয়েছে আমি দেখতে চাই বাংলাদেশের নাগরিক, আমাকে বুঝাই দিতে হবে। এরপরে বলেছেন যে কি শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, তা আমাকে দেন পদত্যাগপত্র, আমি দেখতে চাই। বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে, আমাকে পদত্যাগপত্র দেখাতে হবে, তামাশা করলে চলবে না। আপনি বলছেন রেফারেন্স দিচ্ছেন, তো দেখান আমাকে রেফারেন্স কি। আপনার সঙ্গে তো প্রধান উপদেষ্টা দেখা হয়েছে একাধিকবার, আপনি বলেছেন দেখতে চাইছেন।
উনি আমার সঙ্গে কোনো দেখা করেন নাই। আমি যেখানে একটা জায়গাতে যেহেতু চিন্ময় যখন আপনার গ্রেফতার করা কিসের আইনে, আপনি দেখুন রাষ্ট্রদ্রোহিতার আইনে করছেন, আপনি একটা কলোনিয়াল আইন এখনও রেখে দিয়েছেন। তো ডক্টর ইউনূস তো নিজে রাষ্ট্রদ্রোহিতা করেছে, কিভাবে? বিকজ তিনি তো বিদ্যমান সংবিধানের অধীনে তো একটা গণঅভ্যুত্থান করেছেন না। এখন তিনি সেই গণঅভ্যুত্থানটা তিনি কী করেছেন, গণঅভ্যুত্থান করার পরও তিনি জনগণের গণক্ষমতার ভিত্তিতে তাদের কনস্টিটিউন্ট পাওয়ারকে তো তিনি রিকগনাইজ করেন নাই। তিনি তো রিকগনাইজ করেছেন শেখ হাসিনার সংবিধান। তো শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত। তাহলে আপনি দেখেন, আমি আইনি কথা বলছি, যদি আমার চেয়ে ভালো কেউ আইন বুঝে আমি মেনে নেব, আমি ভুল বলছি। আপনি তো এই সেক্ষেত্রে কনস্টিটিউশন থেকে নাই, আপনি যে এইরকম করবে ক্ষমতা নিতে পারেন না, কোনো সংবিধানকে অ্যালাউ করবে। কিন্তু আপনি জনগণ এই সংবিধানকে ফেলে দিয়ে তারা নতুন সংবিধান চেয়েছে, আপনি তো নতুন সংবিধান তাদেরকে দেন নাই। তাহলে এখন যেটা হলো যে এই পর্যায়ে এসে 14 মাস বা 15 মাস বলেন, এখন সরকার বলছে, অন্তর্বর্তী সরকার বলছে যে রাজনৈতিক দলগুলা তোমরা ঐক্যমতে আসো, তোমরা সমঝোতে আসো, অথচ ঐক্যমত একটি কমিশনও আবার হয়েছিল। তাহলে অন্তর্বর্তী সরকার কি রিট্রিট করলো? আপনি এই পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথমত আপনার একটা মানে রাজনৈতিক বর্গটা একটু আমি শুদ্ধ করি, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না, এটা ভুল পরিভাষা। এটা একটা উপদেষ্টা সরকার। সেই উপদেষ্টা দিচ্ছে কিন্তু চুপ্পুকে পরিস্থিতি দিচ্ছে। এবং চুপ্পু কিন্তু শেখ হাসিনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নাই, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বলে তিনি কিন্তু শেখ হাসিনার প্রেসিডেন্ট। ফলে ডক্টর ইউনূস যাকে কিন্তু উপদেশ দিচ্ছেন তিনি শেখ হাসিনার প্রেসিডেন্টকে উপদেশ দিচ্ছেন। যে কারণে এখন কনফ্লিক্টটা তৈরি হয়েছে। আপনি সনদটা যে আপনি স্বাক্ষর করবে, কে স্বাক্ষর করবে? ডক্টর ইউনূস স্বাক্ষর করবেন নাকি প্রেসিডেন্ট স্বাক্ষর করবে? আপনি তো এই কনভেনশন তো ঢুকে ফেলেছেন, এই লিগ্যাল প্রবলেম তো আপনি তৈরি করেছেন 8 তারিখে। তা আমি কথা ফলে এই যে আপনার সব বিরোধিতা নিয়ে আমরা চলবার চেষ্টা করি, রাষ্ট্রটা এরকম মুদি দোকান না যে আপনি যেমন করে চালাবেন। এটা তো এটা একটা এর লিগ্যাল ভিত্তি থাকতে হবে, এটা পলিটিক্যাল ভিত্তি থাকতে হবে, এর একটা কালচারাল অর্থে কালচারাল রিলিজিয়াস ভ্যালুজ এই ভিত্তি থাকতে হবে। আপনি সমস্ত কিছু বাদ দিয়ে আপনি এমনভাবে একটা জিনিসটাকে টানছেন সরকারকে, যে সরকারের প্রথমত কোনো রকম লিগ্যাল বৈধতা নেই, রাজনৈতিক বৈধতা নেই, এবং এখন দেখা যাচ্ছে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই। কিন্তু ইউনূস যখন এসেছিলেন তখন জনগণই বলেছিল যে আপনি 5 বছরের জন্য থাকেন। কেন 5 বছর থাকেন? কারণ জনগণের তো নিঃসন্দেহে কিছু জেনুইন কিছু সংস্কার তারা চেয়েছে, তারা শেখ হাসিনার বিচার চেয়েছে, তারা যারা এই গুলি করেছে জনগণের বুকের উপর তাদের বিচার চেয়েছে। আপনি সেই বিচারটা তো করতে দিলেন না। আমি বিচার তো হবে কি না আমার নিজের সন্দেহ আছে। তা আমি এই জায়গায় এসে আপনি কোনো কিচ্ছু করতে পারলেন না, কোনো সংস্কার করতে পারলেন না। তো এতটা বছর 1.5 বছর করেছেনটা কি? আপনি কী করেছেন এগুলো? আপনি তো এটা তো চলবে না তো, এটা করতে করার জন্য এটা তো তাকে অবশ্যই তাকে জবাব দিতে হবে। এটা তো আপনি 70 কোটি লোকের জীবন নিয়ে তো আপনি ছিনিমিনি খেলতে পারেন না। ফলে আপনি তো কোনোভাবেই তো এখন এই যে একটা ময়দান বানিয়ে ফেলেছেন, যে মারপিটের ময়দান, এটাকে আপনি সমাধান করবেন কী দ্বারা বলেন? আপনি এটা কি পারবেন? সেনাবাহিনী দিয়ে কি এখন গিয়ে আপনার যেহেতু এই দ্বন্দ্ব শুরু হয়েছে, আপনি কি এখন পুলিশ দিয়ে পেটাবেন? আপনি কি সেনাবাহিনী দিয়ে পেটাবেন? আপনি করবেনটা কি? এখন বলতেছে রাজনৈতিক দলগুলো ঠিক করবে। রাজনৈতিক দলগুলোতে প্রবলেম তৈরি করে নাই, এই প্রবলেম ডক্টর ইউনূস নিজে তৈরি করেছেন। তো তাকে দোষারোপ করছেন কেন? আমি তো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার সমালোচনা আছে, অবশ্যই আমি সমালোচনা করব, কিন্তু ইউনূস যেটা সমস্যাটা তৈরি করেছেন তাকে অবিলম্বে এটা সমাধান করতে হবে। কি করতে পারেন? প্রথম হলে সংবিধানকে ফেলে দিতে হবে, নাম্বার 1। এই যে এটাকে সিম্পলি ফেলে দিতে হবে তাকে। সেকেন্ডলি তার সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে তাকে সম্পর্ক ভালো করতে হবে। এই যে বিরোধ নিয়ে তিনি তৈরি করেছে, তিনি যাকে রাখেন, কি আপনি সেনাপ্রধান রাখা না রাখাটা তার বিষয়, কারণ ইতিমধ্যে তিনি সেনাবাহিনীর মধ্যে কিন্তু তিনি দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন। বা সেনাবাহিনীকে তো আপনাকে নিশ্চয়ই তাকে আপনার কি আপনি একটা জায়গায় বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে তার সঙ্গে তো আপনি একটা কথা বলবেন, তো আপনি তাকে তো দিবেন, তো তোমার তো একটা বাংলাদেশকে রক্ষা করবার, বাংলাদেশের যে সমস্ত এই যে রাষ্ট্রটাকে রক্ষা করবার একটা দায়িত্ব আছে, সে দায়বদ্ধ জনগণের আছে। ও তো গণঅভ্যুত্থানে সেও তো অংশ। এমন না যে সেনাবাহিনীটা আপনি সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে তাকে বাধা দিতে পারবেন না। ফলে সৈনিকরা তো জনগণের নাগরিকদের অংশ সে। ফলে আপনি নিঃসন্দেহে তাকে আপনার আস্থায় টানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা বছর গেলে আপনি পুলিশ রিফোন করেন নাই, আপনি পুলিশ সমস্ত কিছু করেন নাই। আপনি এই এত 1 বছরকে আপনি নতুন পুলিশ নিয়োগ করতে পারতেন না, আপনি কেন করেন নাই? এটা কি যুক্তি বুঝে বলেন আমাকে? এটা তো কোনো যুক্তি নেই।
আপনি এতগুলো তরুণ ছেলে লড়াই করলো, প্রাণ দিল, আপনি তো এখান থেকে তার নতুন পুলিশ বাহিনী তৈরি করে ফেলতে পারেন। একটা বছর 1.5 বছরের মতো ফেলাচ্ছি আমি এখন। তাহলে এগুলো তো এটা কি দূরদর্শীর অভাব? না, এটা সিম্পল কাণ্ড। তাহলে উনি যদি সংবিধান এই 14 মাস পরে ফেলে দেন, তো ইউনূস সরকারের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? উনি এতদিন সংবিধানের কথা তার বললেন, এখন অবস্থান যদি ফেলে দেন হ্যাঁ, তাহলে নিশ্চয়ই। তার তিনি পজিশনটা কি হবে? বলছি আমি, তিনি খুব পরিষ্কার বলতে পারেন যে আমরা মনে করেছি যে এটা সাংবিধানিকভাবে এই সমস্যার সমাধান করা যাবে, এবং যেহেতু আমরা এই উপদেশ পরামর্শ রাজনৈতিক দলগুলো প্রত্যেকে দিয়েছে, এখন রাজনৈতিক দলগুলো তাদের যে পরামর্শের ভিত্তিতে আমরা এই সাংবিধানিকভাবে এটা সমাধান করতে চেয়েছিলাম, এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো সে সমাধান করতে আমাদেরকে দিচ্ছে না। খুব সিম্পল যুক্তি। এটা তো অবশ্যই উনি যে লিখতে না পারেন, আমি লিখে দেবো নাকি, কী করে লিখতে হবে? এবং তার ভিত্তিতে অতএব 5ই অগাস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আমি এখন পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিজেকে পরিগঠিত করলাম। এখন আমাদের কাজ হবে নতুন গঠনতান্ত্রিক প্রণয়নের মধ্যে যাওয়া, এবং রাজনৈতিক দলগুলোর উচিত হবে সেই গঠনতান্ত্রিক প্রণয়নে আসা। ওটাই হবে গণপরিষদেই ঠিক হবে যে তাদের বৈধ তারা যেসব বক্তব্য বা সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। শুনবো আপনার কথা, আরও শুনবো। দর্শক, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। আমাদের সঙ্গে আছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। আর বিষয় তো আপনারা আগেই জানেন, আবারও জানিয়ে দিচ্ছি, রাজনীতিতে হাঙ্কি পাঙ্কি, ঘি ওঠাবে কে? রাজনীতিতে শুধু ঘি না, কাবিননামা, একই সঙ্গে কিন্তু আবার বুড়িগঙ্গার পানি, এগুলো আলোচনায় চলে এসছে। এখন ফরহাদ মজহার, আপনাকে বলতে চাই যে নতুন যে তরুণদের যে দলটি, তারাও কি একই ধরনের রাজনীতিতে ঢুকে গেল কিনা? তাদের ল্যাঙ্গুয়েজ একটু দেখুন। আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলেন? ঠিক আছে। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন। আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি। তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ, এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। জি, উনি বলছিলেন যে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগের যে পরিণতি, বিএনপিরও পরিণতি একই হবে। এই তরুণদের যে দলটি, তারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এদের অনেকেই। তো তাদের ল্যাঙ্গুয়েজটা কি আর সেই গণঅভ্যুত্থান বা আপনি যেটাই বলেন সেই জায়গায় আছে না? তারাও পলিটিক্সে ঢুকে গেছে, তারা কিন্তু মনোনয়ন দিচ্ছে, তারা নির্বাচন করবে, অন্যান্য ইস্যু তো তাদের রয়েছেই। ডেফিনেটলি। প্রথমত হলো যে তারা যদি 5ই অগাস্টের পরে যদি তারা এই যে প্রসঙ্গটা আমি তুলছি, আপনি যদি একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রশ্নে তারা যদি দৃঢ় থাকতেন, তাহলে আজকে পরিস্থিতি এরকম হতো না। কারণ স্বভাবতই যে এই যে আপনার শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে আপনার যে উপদেষ্টা সরকার গঠিত হলো, তাদের তো উচিত ছিল এটা বিরোধিতা করা, তারা তো এটা বিরোধিতা করেননি। শুধু তাই নয়, তারা এই মন্ত্রিসভার তারা কিন্তু গেছেন, কারণ তারাই তো তখন সিদ্ধান্ত দিয়েছেন। আপনি এটা খেয়াল করতে হবে, তারাই কিন্তু পুরো সিদ্ধান্ত দিচ্ছেন। ব্যাপারটা এমন নয় যে তারা পুরো প্রক্রিয়া থেকে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে তারা আলাদা। আমাদেরকে দেখতে হবে যে আমরা এই পুরো প্রক্রিয়াটা কোথায় আমাদেরকে নিয়ে এসেছে। এরপরে তারা কি করলেন, যখন ভুল করতে হতেই পারে, আমরা তো ভুল করতে পারি, যেহেতু আমি এর আগে কদিন আগে তাদের নেতাদের সামনে বসে বলেছি যে তরুণদের সবচেয়ে বড় সমস্যা, আসিফ মাহমুদ সজীবের পাশে, তার পাশে বসে বলেছি তারা পড়াশোনা করে না, তারা পড়াশোনা করে না, এবং তারা মনে করে তারা সব কিছু জানে। তারা কারা? তরুণ, সব তরুণদের কথায়। আচ্ছা, কিন্তু আজকে, কারণ আমরা তো এই কথাগুলো তো আমি আজকে বলিনি, আমার গণ অভ্যুত্থান এবং গঠন বইটা বেরিয়েছে যে 2023 সালে, 1 বছর আগে। তার আগে আমার সংবিধান ও গণতন্ত্র বই আছে। তাহলে একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে কি কি পদক্ষেপগুলো নেওয়া দরকার সবই তো ওখানে লিখিত ছিল। এমন না যে আমরা কেউ জানি না, কিন্তু যেহেতু তারা পড়ে না, যেহেতু তারা পড়তে চায়ও না, তারা ওরা বলে তো আমরা জি জেনারেশন, হ্যাঁ আমরা জেনজি। জেনজি। তো জেনজি থাকুক তারা। এখন জেনজির এই হলো পরিণতি, খেয়াল রাখতে হবে কিন্তু এটা। জেনজি মানে কিন্তু এই যে কর্পোরেট ওয়ার্ল্ড যে তরুণদেরকে হিস্ট্রি থেকে দূরে রাখে, এই যে ইনস্ট্যান্ট তথ্যের বাইরে কিছু চিন্তা করতে দেয় না, এটাকে বলে কিন্তু জেনজি। ফলে আমি সেটা পরে তর্ক করতে যাবো, সেটা অনেক বড় সময় লাগবে। ফলে এইটার পরিস্থিতির পরে তারা যেটা করতে পারত, যে তারপরেও কিন্তু গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে তারা আগাতে পারতেন। গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে আগানোর পরিবর্তে তারা অত্যন্ত তাড়াতাড়ি দল গঠনের দিকে গেলেন।
এবং দল গঠনটা করলেন কিন্তু যেটা এই রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে যে আপনি রাষ্ট্রের সহায়তায় আপনি সরকারের থেকে কিন্তু আপনার ওই যে কিংস পার্টি যেটা বলে এই প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকে গেছেন। তৎক্ষণাৎ যখনই তারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলেন যে আমরা নির্বাচন করব, নির্বাচনী দল করব, বা আমরা একটা ছোট বিএনপি হব, এর মানেটা কি? আপনি একটা ছোট বিএনপি হবেন, আপনি বিএনপির মতো বড় হতে পারবেন না তো তাড়াতাড়ি। তারা স্বভাবতই তাদের যে রাজনৈতিক পরিণতি এদিকে যাবে। তারা যতটুকু গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখবেন ততটুকু জনগণ তাদের পক্ষে থাকবে। এবং জনগণ কিন্তু বুঝে গেছে যে মূলত যদিও আমরা বাহ্যত দেখেছি যে তারা গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, কিন্তু যে কোনো গণঅভ্যুত্থানে এজেন্সি কোনো ব্যক্তির না, এজেন্সি কোনো বিশেষ সমাজের একটা অংশ না, এজেন্সি কিন্তু জনগণের, মানে জনগণই অভ্যুত্থানের কর্তা সত্তা। ফলে তরুণরা কিন্তু এটা ভুলে গেছে, তোরা নিজেরাও ভাবতে শুরু করেছে যে আমরাই বুঝি গণঅভ্যুত্থান করে ফেলেছি। ফলে এর যে নেতিবাচক ফলটা, এই নেতিবাচক ফলটা তাদের রাজনীতির মধ্যে আমরা কিন্তু দৃশ্যমান দেখছি। তাদেরকে অবশ্যই এই কোর্স বদলাতে হবে। তাহলে তরুণরা ভুলে গেছে আপনি বললেন, এবং তারা সঠিক ট্র্যাকে নেয়, এবার তারা একটি ছোট বিএনপি হতে যাচ্ছে। আপনি বিএনপির ব্যাপারে কি বলেছিলেন? 15ই মার্চ যশোরে এক অনুষ্ঠানে বলেছেন বিএনপির পতন শুরু হয়েছে। আপনি 11 জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন জামায়াতের নাম পরিবর্তন করতে বলেছিলেন। আমরা দেখি একটু। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। এই সরকার নির্বাচিত সরকার, যেহেতু তত্ত্বজ্ঞান নাই তাদের, তারা বলতে পারছে না গলা জোর করে, তাহলে নির্বাচন বলতে তারা যেটা বোঝায়, যেহেতু তাদের কাছে টাকা আছে ফলে তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আমরা একটু জামাতের ব্যাপারে একটু শুনি। ওই ইসলাম বনাম সেকুলার, এরা সব মৌলবাদী, এরা সব সন্ত্রাসী, আবার সে রক গাঁটার আসছে আমাদের ক্ষমতায়, এই কাহিনী আমাদেরকে শুনতে হবে। দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে জামাতে ইসলামীকে দয়া করে নামটা একটু বদল। তাহলে খুব ক্লিয়ার, আমরা যদি প্রফেসর ইউনূসের দৃষ্টিভঙ্গির দিকে দেখি, আমি 3টি বড় দল মনে করি, কারণ তিনি 3টাকেই দাওয়াত দেন: বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এনসিপি ছোট বিএনপি হতে চায়। বিএনপির আপনি বলেছেন যে পতন শুরু হয়েছে, জামায়াতের নাম পরিবর্তন করা দরকার। তাহলে নির্বাচন দিয়ে কি হবে এবং সমাধান কি আসবে? কি অবস্থা দাঁড়াচ্ছে? আমি আপনাকে একটা লিগ্যাল প্রশ্ন তুলি। জি। এনসিপি কি রাজনৈতিক দল? আপনাকে তো আইনের ভাষায় কথা বলতে হবে। এনসিপি কি নিবন্ধন প্রাপ্ত ছিল? এনসিপির সঙ্গে ডক্টর ইউনূস বসছেন কেন? এনসিপি তো রাজনৈতিক দল হয় নাই, ও তো নিবন্ধন মাত্র সে অ্যাপ্লাই করবে বা পেয়েছে কিনা সেটা পরের কথা। কিন্তু আপনি এটা জামাতের তো জামাত কি আপনার নিষিদ্ধ দল ছিল না হাসিনার আমলে? তাহলে আপনি তো আইনের ভাষায় যদি কথা বলেন, যদি আপনি আইন মতো চলবেন তা আপনি আইন মতোই চলুন। তার ডক্টর ইউনূস আইন মতো চলেন নাই। আর বাকি দলগুলোর কি হলো? আর বাকি দলগুলোর রাজনৈতিক দল কিছু নেই, 3টে দলই একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল। আর দ্বিতীয়ত হলো যে আবার আইনি ভাষা আসে, খেয়াল করেন, আপনাকে তো ডিফাইন করতে হবে যে লিগালি এবং পলিটিক্যালি বোধ, যে কাহাকে রাজনৈতিক দল বলে। আপনি তো আন্দাজে একটা দল আমি বললাম আমি রাজনৈতিক দল বলে তো আমি তাকে রাজনৈতিক দল করতে পারি না তো রাষ্ট্র। এটা তো একটা লিগ্যাল ডেফিনেশনে বটে। তা আপনি কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস এনসিপির সঙ্গে বসলেন? যদি বলেন তারা যেহেতু তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাই বসেছি, তো ওটাই বলেন। আপনি রাজনৈতিক দলকে বসছেন কেন? যদি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে যদি আপনি তাদের কথা শোনেন, তাহলে গণঅভ্যুত্থানের যে প্রক্রিয়া, গণঅভ্যুত্থানের তার যে স্বাভাবিক সহজাত যে নিয়ম, ওটাই তো আপনি অনুসরণ করবেন। আপনি সংবিধান আনলেন কেন মাঝখানে? গণঅভ্যুত্থান তো জামায়াত ইসলামী বিএনপিও ছিল না, দল আকারে ছিল না। কিভাবে ছিল? জনগণ আকারে ছিল। জনগণ আর রাজনৈতিক দল এক না তো। বিএনপির ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা অরাজনৈতিক কর্মী, তারা প্রত্যেকে ছিল। এই পুরো গণঅভ্যুত্থানটা করেছে জনগণ, কোনো রাজনৈতিক দল করে নাই। যদি রাজনৈতিক দলই করতো তাহলে বিএনপিতে ক্ষমতায় থাকতো, আর জামাত যদি করতো তাহলে জামাতে ক্ষমতায় থাকতো। এটা হচ্ছে গণঅভ্যুত্থান, এই জন্য বলি গণঅভ্যুত্থান। ফলে গণঅভ্যুত্থান যখন হয়েছে তার মানে বিদ্যমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অবসান চায় জনগণ। সেই অবসানের মধ্যে রাজনৈতিক দলগুলো রয়েছে। যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো, তাদের যে চরিত্র, তাদের লুটেরা মাফিয়া চরিত্র, এই ধরনের রাজনৈতিক দলেরও তারা অবসান চেয়েছে।
তারা সত্যিকার অর্থে রাজনৈতিক দল কাকে বলে, কারা রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে স্বীকৃত, এটার একটা কনস্টিটিউশনাল গ্যারান্টি চেয়েছে। তার মানে নতুন গঠনতন্ত্রেই বলা হতো এই ক্রাইটেরিয়া পূরণ করলে এটাকে আমরা রাজনৈতিক দল করবো। আপনি তো এটা করতে দিলেন না তো জনগণকে। তা আপনি একটা লুটিয়ে মাফিয়াকে ছেড়ে নিয়ে এসে আসো আমরা বাংলাদেশের কী ঐক্যমত করবো, বর্ষা দেখি আমাদেরকে বোঝাও। আর এক কথা হুয়ার দে ঐক্যমত্য কমিশন আপনি বলেছিলেন একটু আগে বিদেশ থেকে এসেছে, এদেরকে আমদানি করা হলো। ঐক্যমত্য কমিশন কোনো লেজিটিমেসি না। ঐক্যমত্য কমিশন অর্থ কি? এটা কি আছে কনস্টিটিউশনে কোথাও? আপনি কনস্টিটিউশন মেনে আপনি সংবিধান, আপনি ক্ষমতা আছেন, আপনি বলতেছেন আপনি কি উপদেষ্টা সরকার এবং আপনি শপথ দিয়েছেন সংবিধান রক্ষা করে। তো শেখ হাসিনার সংবিধানের মধ্যে কোথায় লেখা আছে ঐক্যমত্য কমিশন গঠন করতে পারবেন? শেখ হাসিনার সংবিধানে কোথায় লেখা আছে যে আপনি এরকম সংস্কার কমিশন বানাতে পারবেন? কেন এটা শেখ হাসিনার সংবিধান হবে কেন? এটা তো রাষ্ট্রীয় আপনি তো রেখে দিয়েছেন রে ভাই, আশ্চর্যের ব্যাপার। আপনি তো শপথ নিয়েছেন যে এটা রক্ষা করবেন, আপনি তো দুটো অ্যাকশন করতে পারেন না। না, আমি বলছি আপনি শেখ হাসিনার সংবিধান বলছেন কেন? এটা তো রাষ্ট্রীয় সংবিধান। শেখ হাসিনার রাষ্ট্রীয় সংবিধান তো হয় না 72-তে। আপনি যে 72 সালের সংবিধানটা কারা করেছিল? পাকিস্তানে যারা নির্বাচিত হয়েছিল। তার 72-তে এই দেশের জনগণ তার নিজেদের সংবিধান রচনা করতে পারে নাই। পরবর্তীকালে শেখ হাসিনা তার বিভিন্ন রকম যে সংশোধন বা অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে যে সংবিধানে দাঁড়িয়েছে, এটাকে আমি বলছি শেখ হাসিনার সংবিধান, যার মধ্যে এই ধরনের অভ্যুত্থানের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আছে। তাহলে শেখ আপনি তার হাসিনার সংবিধানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে প্রফেসর ইউনূস সাহেব কাকে পরামর্শ দিচ্ছেন? শেখ হাসিনার রাষ্ট্রপতিকে? অবশ্যই। কিভাবে? লিগালি তো তাকে দিচ্ছেন তিনি। এখন যে আপনি যে তথাকথিত জাতীয় সনদ বলতেছেন, এটা স্বাক্ষর করবে কে বলেন না আমাকে? আমাকে লিগ্যাল কথাবার্তা বলবেন, আইনের কথা বলবেন, আমাকে বুঝ দেবেন না। এখন এটা কে স্বাক্ষর করবে? উনি এই উপদেশটা মানে চুপ্পুর উপদেশটা স্বাক্ষর করলে এটা লেজিটিমেট হয়ে যাবে? কোথায় লেজিটিমেট হবে? তাহলে কে স্বাক্ষর করবে? এটা যদি প্রথমত হয় চুপ্পুকে স্বাক্ষর করতে হবে, অথবা আপনাকে নতুন সাংবিধানিক প্রক্রিয়া যেতে হবে। তার সামনে তো দুটো পথ আপনি রাখতে পারবেন না। আপনি গণ-অভ্যুত্থান করেছেন, আপনাকে অবশ্যই বিদ্যমান সংবিধানকে বাতিল ঘোষণা করতে হবে। বাতিল ঘোষণা করতে, ধরুন আমি সহজ করে বুঝে জি। সামরিক অভ্যুত্থান যখন হয়, গণ-অভ্যুত্থান বাদ দেন, সামরিক অভ্যুত্থান যখন হয় তখনও তো সামরিক বাহিনী সংবিধানটা কি করে? স্থগিত করে। জি। তারপরে ফরমানে দেশ চলে। আর গণ-অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের ফরমানে তিনি দেশ চালাতে পারেন নাই। কার ফরমানে চলেছে? হ্যাঁ, কার ফরমানে চলেছে? আমরা তো জানি না কার ফরমানে চলেছে। এতে তো জেফ্রি স্যাক্স এই জন্য তো বলছে রেজিম চেঞ্জ হয়েছে। জেফ্রি স্যাক্স 18ই অগাস্টে তিনি বলেছেন এটা রেজিম চেঞ্জ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একটা সরকার পরিবর্তন হয়েছে মাত্র। এটা তো আমি একা বলিনি। তাহলে আমরা তো খেয়াল করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে ডক্টর ইউনূস যেখানে যান না কেন বিদেশে, তিনি কি মনে করেন গ্রহণযোগ্য বিভিন্ন রাষ্ট্রের কাছে? কারণ তিনি তো লেজিটিমেট গভর্নমেন্ট না। ফলে আপনি তো আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় তো আপনি তামাশা করে তো চলতে পারেন না। আপনি একটা জায়গায় থাকতে, আমি দেখেন আমার কথা শুনতে খুব হার্শ মনে হচ্ছে, আমি তো ডক্টর ইউনূসের পক্ষে কিন্তু কথা বলছি। আমি তো প্রথম থেকে বলেছি। আপনি আমার যে ভিডিও দেখালেন, আপনি প্রথম থেকে ভিডিও কেন দেখাচ্ছেন না? কারণ সেখানে বারবারই বলেছি ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন হয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, এটা আমি বারবারই বলেছি। তো তিনি এটা গঠন করেন না। এখন 1.5 বছর পরে যখন সংকট সামনে আসছে, আমি যদি জনগণের কাছে আমার পজিশনটা পরিষ্কার না করি, তো জনগণ তো আমাকে নিন্দা করবে। আমার তো একটা অবস্থান হচ্ছে আগাগোড়া প্রথম দিন থেকে, সে 8 তারিখের পর থেকে আমি বলে আসছি এই কথাটা। কারণ এর যে কনসিকুয়েন্সটা, এর যে পরিণতিটা, এটা ভয়ানক রূপ নেবে। এটা ভয়ানক রূপ নেবে। আমি এটা সকলকে সাবধান। ভয়ানক শব্দটা তো ভয়ানক। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যদি একটু প্র্যাকটিক্যালি চেহারাটা দেখতে চাই, চেহারাটা আমি তো বলতে পারবো না, এটা অ্যান্টিসিপেট করা ডিফিকাল্ট আমার পক্ষে। কারণ আপনি যেখানে রাজনৈতিক দলগুলো ছোটোখাটো বিষয়ে ঐক্যমত হচ্ছে না, মারপিট শুরু করেছে, দলের অভ্যন্তরে মারপিট শুরু হয়ে গেছে, আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন তাকে? আপনি কিন্তু নির্বাচনেই তো সমাধান দেবে সবাই বলছে। নির্বাচন কি হওয়ার হবে তো সরকার বলছে যে, এবং যারা নির্বাচন হবে না বা নির্বাচনের বিরুদ্ধে তাদেরকে কিন্তু অলরেডি ফ্যাসিস্টের দোষর বলেছে। আরে ভাই, নির্বাচনটা তো দিয়ে আপনি লুটেরা মাফিয়া শ্রেণীকের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই। এখানে সমাধানটা কী হবে? বাংলাদেশের কৃষি ব্যবস্থার সমাধান হবে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমাধান হয়ে যাবে, বাংলাদেশের এই যে কনস্টিটিউশনের যে কথাগুলো বলছি সমাধান হয়ে যাবে নির্বাচন করলে। তাহলে বিএনপির পতন কোথায় দেখছেন আপনি? বিএনপি তো মানছে না, বিএনপি তো এখনই কোনো কিছু মানছে না। তাহলে বিএনপির পতনটা কোথায় দেখছেন আপনি? বিএনপির পতনটা সেখান থেকে হয়নি। বিএনপির পতনটা যেটা আপনি আবার দেন,
আমি কি আবার বলছি? একটু ওই আপনি যেহেতু অল্প তুলে ধরেছে না, আমি আপনার পরবর্তী কথাগুলো যতদিন থেকে বিএনপি আমাদের কথা শোনা বাইরে চলে গেছে, That's exactly. জি আমি সেটা জানি। তাহলে বিএনপিকে তো আমরা তো বলেছি যে বিএনপি যখন খালেদা জিয়া যখন ছিলেন তখন তো সেই বিএনপিকে তো আমরা অনেকগুলো, একটা ছোট উদাহরণ জি। এটা ভালো বলবেন। বিএনপির সম্পর্কে আমার আরও অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে। বিএনপি যেদিন র্যাব করে, যেদিন র্যাব তৈরি করে, সেদিন কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ লেখা আছে। আমরা যে এই র্যাবই বিএনপির ধ্বংসের কারণ হবে। ফলে বিএনপির পরবর্তী যত নির্যাতন জুলুম সহ্য করেছে এই র্যাবের জন্য হয়েছে। 2 নম্বর বলি, দেখেন ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা আসার পরে এই যে আপনি গুম কমিশন এত কিছু দ্বারা আপনি যেসব যারা মানবাধিকার অপরাধ করেছে এদের তিনি বিচার করছেন, তিনি কিন্তু র্যাব কিন্তু বিলুপ্ত করেননি। তাই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের গুমের ঘটনার সঙ্গে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সঙ্গে র্যাব জড়িত ছিল না? র্যাবকে কি ঘাতক বাহিনী বলে নাই? যে আপনার হিউম্যান রাইট ওয়াচ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি বলে নাই? এবং আজকে সেনাবাহিনীর মধ্যে এই যেসব জেনারেলদের ধরে ধরে নিয়ে এসে আপনি এখন কোর্টে তুলছেন, এই জেনারেলদের এই যে নৈতিক যে পদস্খলন, নৈতিক যে স্খলন হয়েছে, এটা কেন হয়েছে? আপনি সৈনিককে নিয়ে এসেছেন হোম মিনিস্ট্রির অধীনে, নিয়ে এসে পুলিশের সঙ্গে মিশিয়ে তাদেরকে দিয়ে আপনি নিরস্ত্র মানুষকে মেরেছেন, এদেরকে আবার সেনাবাহিনীতে পাঠিয়েছেন। তারা তো মনস্টার হয়ে গেছে, তারা তো মনস্টার হয়ে গেছে। তো এরাই তো গিয়ে তো সেনাবাহিনীতে, এরাই তো গেছে সেনাবাহিনীতে। তো আপনি র্যাব বানাচ্ছেন, সেই র্যাবের যে কনসিকুয়েন্স পুরো স্টেটের জন্য, পুরো রাষ্ট্রের জন্য, এতটুকু কাণ্ডজ্ঞান যদি আমাদের না থাকে তাহলে প্রথম দিন তো উচিত ছিল যে র্যাবকে বিলুপ্ত করে দেওয়া। আপনি ব্যর্থ করেন নাই। তো আপনি তারা এদেরকে জেনারেলদের এখন বিচার করছেন কৃষি ভিত্তিতে। আপনি র্যাব বিলুপ্ত করানোর যে সংগঠন এটা রেখে দিয়েছেন, তাদের বিচার করছেন। কী জন্য করবেন আপনি? কারণ তার জন্য তো আপনি দায়ী। কারণ আপনি সৈনিকদেরকে কেন আপনি নিয়ে আসলেন? কেন আপনি নিয়ে আসলেন আপনার এই লোককে, নিরস্ত্র লোককে হত্যা করার জন্য, জুডিশিয়াল কিলিংয়ের জন্য, আর বিভিন্ন রকম এই গুমের যে অপরাধ করার জন্য? কিছু আপনি করেন নাই। আপনি র্যাবের বিরুদ্ধে একটা কথা নেই সরকারের। এটা কী করে হতে পারে? যেখানে মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে র্যাবের বিরুদ্ধে চাইছে। আপনি দেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে এক একটা কি ডাইনামিক রাষ্ট্রের তলায় আপনি পুঁতে রেখেছেন। জি, শুনবো আপনার কথা শুনবো আমরা। দর্শক, আমরা ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, এবং আলোচনার বিষয় রাজনীতিতে হাঙ্কি পাঙ্কি, ঘি উঠাবে কে? কেউ কেউ তো ঘি ওঠাতে চায়, কেউ কাবিননামা নিয়েও কথা বলেন। আমরা সেই বিষয়ে আলোচনায় ছিলাম, এবং ফরহাদ মজহার তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব পর্যবেক্ষণ এবং বলছিলেন। আপনি অতীতেও এই কথাগুলো বলেছেন, যে বলেননি তা না, তবে ঢাকায় দুদিন আগে প্রেস ক্লাবে আপনি একটি অনুষ্ঠানে বলেছেন, যেখানে সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন উপদেষ্টা, সেখানে আপনি বলেছেন যে নির্বাচন হলে কিন্তু ক্ষমতা ভারতের হাতে থাকবে। একটু দেখেনি আপনি কি বলেছেন। নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন। একটু ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই। একদমই ঠিক আছে। আমরা তো ভারত যেভাবে আপনার গঠনতন্ত্র আপনার উপরে চাপিয়ে দিয়েছে 72 সালে, এটা তো আপনি বদলান নাই, এটা তো আপনি বদলান নাই। 2 নম্বর, ভারতের সঙ্গে যে সকল আমাদের চুক্তিগুলো রয়েছে, সেই চুক্তিগুলো তো আপনি রিভিউ করেন না। করেছেন কি? আপনি রিভিউ করেন না। আপনি ভারত যে সকল প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছে, আমলাতন্ত্র থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, রাজনৈতিক দল, এটা কিচ্ছু আপনি বদলান নেই। বদলাচ্ছেন কিছু আপনি বদলান নেই। তো আপনি তো ভারতের হাতেই তো ক্ষমতা তুলে দিচ্ছেন নির্বাচনের দ্বারা। খুব এটা সিম্পল কাণ্ডজ্ঞানের বিষয়, কারণ আপনি তো কিছুই বদলান নেই। এবং আপনি বলছেন কি নর্থ ইস্ট নিয়ে একটা মন্তব্য করেছেন, ভারত সম্পর্কে ডক্টর ইউনূস করেছেন, কিন্তু নর্থ ইস্টের কথাটা বলেছেন তার তো ভারত এটাকে খারাপভাবে নিয়েছে। বাংলাদেশ থেকে যত খুনি, আওয়ামী লীগের আমলে যত রকম ফ্যাসিস্ট শক্তি, শেখ হাসিনা সহ সকলে কি ভারতে নাই? আছে তো। তার ভারতের সঙ্গে তো আমাদের একটা ন্যূনতম হলো তো একটা, ওই যে অনুপ চেটুয়াকে আপনি ফেরত দিয়েছেন না আপনারা, শশধরকে ফেরত দিয়েছেন, রাজকোয়াকে ফেরত দিয়েছেন। তা আপনি নিয়ে আসেন না দেখি, আপনার তো চুক্তি আছে ভারতের সঙ্গে, দেখি পারেন নাকি আপনি? তাহলে এই যে আপনি একটা দুর্বল দেশ, যার কিছু করার ক্যাপাসিটি নেই, সে তো তাহলে আপনি তো ভারতের কাছে তো ক্ষমতা থাকবে।
এবং যারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেটা বিএনপি বলুন, জামাত বলুন, এরা কি ভারত বিরোধী? বিরোধী তো তারা, বিএনপি, কোথায়? জামায়াত, এনসিপি, বলুন। প্রফেসর ইউনূস সাহেব সবাই তো ভারত বিরোধী দেখি তো, অবস্থানে। ভারত বিরোধিতা তো হলে যে প্রো আমেরিকান হওয়া, তাদের ভারত বিরোধিতা মানে প্রো আমেরিকান অতটুকুই, হেটোরিক্যাল। ভারত বিরোধিতা হওয়া মানে কি? আপনি ভারত বিরোধী করতে আমেরিকা ডেকে নিয়ে আসতেছেন, তো ভারত বিরোধিতা তো আপনি তাদের কাজে দেখাবেন না আপনি ভারত বিরোধী। আপনাদের কাজের মধ্যে তো ভারত বিরোধিতার কিছু নাই। আপনি কোনো ক্ষেত্রে তো ইভেন কূটনৈতিকভাবেও আপনি আজ পর্যন্ত কি দেখেছেন যে ভারতকে আপনি রিয়েলি আপনার নিজের একটা নজরদারি, আপনার নিজের একটা ইভেন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কূটনৈতিক একটা অবস্থান আছে ভারত সম্পর্কে, ঠিক আছে না? আপনি মিত্রদের বিরুদ্ধে বললে আপনি ধরে ফেলতে পারেন, কি জেলে দিতে পারেন আমাকে ভারতের বিরুদ্ধে বললে। আপনি কিছুই বদলান নেই, আপনি সংবিধানে বদলে দিচ্ছেন না। আরে আশ্চর্যের ব্যাপার, আপনি জনগণকে নতুনভাবে চিন্তা করতে দিচ্ছেন। ভারতের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে, অবশ্যই ইতিবাচক সম্পর্ক হতে হবে, কিন্তু ভারত রাষ্ট্র তো একটা হেজিমনি, ভারত রাষ্ট্র তো আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারফেয়ার করছে। আমার সঙ্গে যে আপনি তথাকথিত কানেক্টিভিটি মানেছেন না এর আগে ভারতের সঙ্গে, ওইগুলো কই, চুক্তিগুলো কই আছে? তো সবই একটাকে বাতিল এসছে, সরকারই বলেছে এগুলো আজকে থেকে বাতিল। শেখ হাসিনা এইসব চুক্তি মানি না আমরা। মানে এটাকে এই সরকার বাতিল করতে চায় না, না অন্য কোনো কারণ? সেটা মনে হয় এই সরকারকে জিজ্ঞাসা করেন, আমি যেটা বলবো না। আমি বলছি যে যদি নির্বাচন হয়, সবই তো আছে, তাহলে ভারতীয় ক্ষমতায় আসবে। তাহলে কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় থাকবে হয় বিএনপি, নয় জামায়াত ইসলামী অথবা এনসিপি। একা আমেরিকা কেন প্রো ইন্ডিয়ান বলেন? বাংলাদেশে তো ভারতপন্থীতে বহু লোক আছে যারা তথাকথিত ভারত বিরোধী কথাবার্তা বলে। ভারত বিরোধী তো একটা হেটরিক এক জিনিস, আর কাজের কথা এক জিনিস। ভারতের জনগণ আর ভারত রাষ্ট্র তো এক না। ফলে আপনি যদি বাংলাদেশের যে সিকিউরিটি যদি আপনি নিরাপত্তাকে নিশ্চিত করতে চান, তো ভারতীয় জনগণকে তো অ্যান্টাগনিস্টিক হয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না। আপনি তো সাউথ ব্লক কী করে, ভারতের যে পররাষ্ট্রনীতি কী, ভারত কী করতে চাইছে, এবং আমাদের নিরাপত্তার মূল যে সমস্যাটা ওটা কোন জায়গায়, ভারত, ইসরায়েল, ইউনাইটেড আরব আমিরাটস, এই যে অক্ষগুলো গড়ে উঠছে, এটা তো আপনাকে দেখতে হবে না, এটা তো পর্যবেক্ষণ করতে হবে না। এদের মধ্যে সম্পর্কের চরিত্রটা কী, ট্রেডের চরিত্রটা কী, সকল ক্ষেত্রে তো আমাকে পর্যবেক্ষণটা করতে হবে। এই সরকার কী করেছে যার দ্বারা আমি বুঝবো এই সরকার আসলে ভারত বিরোধী। আজকে এনসিপির কথা বলছেন, এনসিপি এমন কি প্রস্তাব দিয়েছে যে প্রস্তাব দ্বারা আমি বুঝবো যে এনসিপি ভারত বিরোধী? এনসিপি ভারত বিরোধীতে পুরো আমেরিকান হেটরিক। জামাত এমন কি করেছে যে আপনি বলবেন প্রো ভারত? জামাতের কি আছে যেটা অ্যান্টি ভারত বলেন আমাকে? আমাদের এই পলিসির ক্ষেত্রে কোনো অবস্থান আছে ভারতের? আপনি যে অ্যান্টি ভারত কথাবার্তা রাস্তায় চেঁচাবেন ভোটের জন্য, লোককে উস্কানি দেওয়ার জন্য, আপনাদের কোনো ভারতের বিপরীতে, ভারতের এই এখনকার যে হেজিমনি, ভারতের এখনকার যে শৃঙ্খল, এখান থেকে বেরিয়ে আসার কী নীতি আছে জামাত আমাকে বুঝতে পারেন? তাহলে বিএনপি একই কথা। এই জন্য তো বললাম, তো আমি তাই তো বললাম নির্বাচন করলে যেই আসো, আপনি তো ভারত কী তো রাখছেন, আপনি তো কিছু বদলাচ্ছেন না। এই সরকার তো বারবার বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং উনি তো ভারতে আছেন, ওখানে ভালোভাবেই আছেন, কথাবার্তা বলছেন। সরকার কি বন্ধের চেষ্টা করছে? আমি আপনার যেটা সহজে বোঝা যায়, শেখ হাসিনার ব্যাপারটা যদি কূটনৈতিকভাবে জটিল হয়ে থাকে, ধরুন একটা দেশের প্রধানমন্ত্রী ছিল এবং শেখ হাসিনার পেছনে পুরো ভারত রাষ্ট্র ছিল, তার জন্য এই ব্যাপারটা হজম করা ডিফিকাল্ট। ডক্টর ইউনূস কি অন্যান্যদের কি ফেরত আনার কথা বলেছে? তিনি কখনো বলেছেন যে ঠিক আছে আসাদুজ্জামানকে ফেরত দাও, ছাত্রলীগের যেসব খুনিগুলো আছে ওগুলোকে ফেরত দাও, ওখানে তো কয়েক হাজার আছে, ওরা তো বাড়ি নিয়ে আসে, ভালোই আছে, ওদিকে ফেরত দিচ্ছে না কেন? এটা তো বলতে পারেন আপনি, উনি বলেছেন কোথাও? আমি তো চোখে পড়ে নাই। তা আপনি তো শেখ হাসিনার কথা বলা মানে কি, আপনি শেখ হাসিনার কথা বলে অন্য খুনিগুলোকে আপনি রক্ষা করছেন, শেখ হাসিনার কথা বলে। শেখ হাসিনার প্রশ্নটা তো জটিল কূটনৈতিক ইস্যু, এটা তো ইন্টারন্যাশনাল ইস্যু। আপনি তাহলে তার বিচারটাও তো করেন না, এখনো শেষ করেন না, তার আগে তো নির্বাচন দিচ্ছেন, তো ঠিক আছে তো এসে ক্ষমতায় বসবে, আপনি ঠেকাবেন কী করে? সেই নির্বাচনের কথাই যখন আপনি বলছেন যে এখন ধরেন বিএনপি অভিযোগ করছে জামায়াত আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো নিতে চায়, জামায়াত বলছে বিএনপি নিতে চায়, আবার কেউ কেউ বলছেন এনসিপি বড় হবে আওয়ামী লীগের এই কর্মী সমর্থকদের ভোটে। তো এখন কি দাঁড়াচ্ছে, আওয়ামী লীগের সেই ভোট কারাকারির নির্বাচন না ক্ষমতায় যাওয়ার নির্বাচন, মানে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কি আওয়ামী লীগের বিচার শেষ সম্পন্ন হবে, শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে, কি পরিস্থিতি হবে? তারপর তো শেখ হাসিনার বিচার তো একটা প্রক্রিয়া। গণ-অভ্যুত্থানের পরে যদি বিচারের কথা বলেন, গণ-অভ্যুত্থানের পরে উচিত ছিল সেনাবাহিনীকে বলা খুব পরিষ্কার যে এই অফিসাররা গুমের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, সামরিক আইনে তাদের বিচার করো।
উনি কোনো নির্দেশ দিয়েছেন? নির্দেশ দেন নাই। যদি তিনি নির্দেশ দিতেন তো সেনাবাহিনী কি গণঅভ্যুত্থানের পরে বিচার না করে পারতো? আমি তাদেরকে বিচার করেন নাই। যদি তারা বিচার না করতো, স্বভাবতই সেনাবাহিনীর মধ্যে একটা ইতিবাচক রদবদল হতো। কারণ সৈনিকরা তো চাইতো না, তারা তো এই কলঙ্ক বহন করতে চাইতো না তারা। এখন আপনি তাদেরকে দেখাবার জন্য, জাস্ট টু শো ইন্টারন্যাশনালি যে আপনি তাদের বিচার করবেন, আপনি তাদেরকে কি নিয়ে আসতেছেন, আপনি তথাকথিত আন্তর্জাতিক অপরাধ আদালতে আনতেছেন আপনি, হুইচ ইজ ফাইন, ভালো, আমি সাপোর্ট করছি ওটা। আপনি কি এই বিচার কি আপনি পারবেন সিভিল কোর্টে শেষ করতে 10 বছরে? এটা কি পসিবল? তা আমি 10 বছরে তো তার এই বিচার তো হবে না। ওরা বিচার তো এই যাদের জেনারেলদের বিচারের কথা বলছেন, এদেরও তো বিচার হবে না। আপনি যদি বিচারের প্রক্রিয়া যান, এটা তো একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে। আর মিলিটারি কোডে বিচারটা ভিন্ন রকম। আপনি যেটা হুকুম দেয়নি আপনাকে, আপনি নিরস্ত্র জনগণের উপরে গুলি করেছেন, আপনাকে কেউ হুকুম দেয় নাই, আপনি কি করেছেন? আপনি গুম করে রেখেছেন। তাহলে যে হুকুম দিয়েছে তার তো বিচার হতে হবে। তাকে তো সাক্ষী ওখানে তো আপনি পাইতেন যে তুমি যে গুম করে রেখেলা, তুমি এখান থেকে আদেশটা কে দিল তোমাকে? আপনি কি সেনাবাহিনীকে সে সুযোগ দিয়েছেন? এখন আপনি কি করছেন খেয়াল করেন, আপনি সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। তো এগুলো তো ডেঞ্জারাস ব্যাপার। তো এটা তো ইনস্টিটিউশন, জি, এটা তো ন্যাশনাল ইনস্টিটিউশন। জি। তো ন্যাশনাল ইনস্টিটিউশনকে রক্ষা করার তো অনেকগুলো কৌশলগত দিক আছে, অনেকগুলো প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মধ্যে এটা করবেন। আপনি তার মিলিটারি কোর্টকে আপনি ডিনাই করেছেন, তার ইনস্টিটিউশনকে আপনি ডিনাই করেছেন। তো এটা তো কাফারা দিতে হবে না আপনাকে। তার তো ইনস্টিটিউশন আছে, তার তো কোর্ট আছে, কোর্ট মার্শাল আছে তাকে। তো ওকে তো কোর্ট মার্শাল, তো ওকে তো যারা অপরাধ করেছে তাদের তো একদিন তো মৃত্যুদণ্ড হয়েছে 2-3 জনের। আপনার সাথে অনেক বিষয় আলোচনার থাকে, করতে হয়, কিন্তু সময় তো আমাদের তো শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ফরহাদ মজহার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ফ্যাক্ট চেক আজকে এখানেই আমরা শেষ করছি। আপনারা জানেন প্রতি রোববার রাত 10টায় এই ফ্যাক্ট চেক অনুষ্ঠিত হয়। সে পর্যন্ত আপনাদের সঙ্গে কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হারুনুর রশিদ। ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।